মির্জা আব্বাস সাহেবের বাবা একজন দফতরি ছেলে কিভাবে ব্যাংকার হয়ে যায়, তার আয়ের উৎসটা কোথায় ছিল? ওনারা একবারও প্রশ্ন করে নাই। যদি উনি লেখছেন পলিটিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, নিরপেক্ষ থাকার কথা, কিন্তু আমাদের দেশে আমরা যতবারই দেখছি, মানে অধিকাংশ টকশো, সবাই না, অধিকাংশ, ওনারা নিজেরা যদিও বলে যে আমরা নিরপেক্ষ, কিন্তু কোনো না কোনো দলের এজেন্ডা ওনারা বাস্তবায়ন করতে চায়। আমি বলছি অবৈধ নির্বাচন, এখন ওই অবৈধ নির্বাচনের মেয়র হইবার জন্য এত পাগল হয়ে গেল কেন? আর ভাই কেন এত পাগল হয়ে গেল? আপনার পুরা ঢাকা শহরকে অচল করে দিল। আফসার ভাইয়ার কাছে জিজ্ঞাসা, এই দ্বন্দ্বের কারণ কি? কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে অন্যান্য দলের দ্বন্দ্বের যথেষ্ট বাস্তবসম্মত কারণ আছে, কিন্তু বিএনপি বনাম জামাত, বিএনপি বনাম এনসিপির দ্বন্দ্বে জড়ানোর মতো বাস্তবসম্মত কারণ শূন্য, তারপরও কুরুক্ষেত্র কেন? এইটা উত্তর। আরেকটা কথা হচ্ছে যে নুসরাতরা আটক হয় আর আব্দুল হামিদরা পালিয়ে যায়, টোটাল বিষয়টাই চলে আসবে তাল বেতাল। সরকার বলে ফ্যাসিস্ট ধরে বলছি বিচার করব, আমরা নেতা যে যার মতো ফোন করেছে ছাড়বো। আইন প্রশাসন ভীষণ চাপে, সাথে রূপ স্বার্থ, এখন থেকে সব পালাচ্ছে। দাঁড়ালো কি তার অর্থ? পাচার, লুপাট, রিজার্ভ শেয়ার, গুমখুনি যারা পালিয়ে গিয়েও দিচ্ছে বাচন, নৌকার নেত্রী সেরা। কর্কশ মাঠে লাঙ্গল নেতা, গণতন্ত্রের চাষ, গৃহপালিত কেমনে মানুষ, নিষ্ঠুর পরিহাস। ধানের শীষে পঙ্গপাল, তারেক তারেক বলে ক্লাইভ মির্জাফর, ঘষে কি মিরন, বাধ্যবতায় তালে। আমজনতার রক্তবানে স্বাধীনতার জন্য নেতা নামের খেতারাত ভিনদেশীদের পণ্য, জাতির গাড়ে ঋণের পাহাড়, মেগা প্রকল্পী লুট, আসলে তারা মানুষকে জানোয়ার, মাংসাশী জুট। নেটওয়ার্কে অনেক সমস্যা, বারবার ঢুকে হতে বেরিয়ে যাচ্ছিলাম। আফসারি ভাইয়ের অনেক কথার সাথে আমি একমত, এই জন্য আফসারি ভাইকে অনেক ধন্যবাদ। আমি নুরুজ্জামান ভাইকে একটা প্রশ্ন করতে চাই যে ইশরাককে কেন এখন মানে বিনা ভোটের মেয়র হতে হচ্ছে? ইশরাকের এত মেয়র হওয়ার এত জ্বালাটা কোথায় থেকে আসছে? ইশরাক কি কেন মেয়র হিসাবে নির্বাচন কমিশনার ডিক্লেয়ার দিতে চাচ্ছে? কারণ আরো তো মেয়র প্রার্থী ছিল, তো তাদের ভোটে কি মানে দুর্নীতি হয় নাই? তাহলে ইশরাক কি কেন? আপনি একটা কথা বলছেন যে আমি এনসিপি কে ন্যাশনাল চিলড্রেন পার্টি, এর জন্য আসছে যে ইশরাক যেহেতু মামলা করেছিলেন এবং এখন ঘোষণা করা হয়েছিল মেয়র, সেজন্য ইশরাকের বিষয়টা আসছে। ভাই এখন যে আগামী কালকে বাকি যত প্রার্থী আছে সবাই মামলা করে, এটা কিসের সমাধান আসবে? আগামী কালকে বাকি যত প্রার্থী ছিল, অন্যান্য দলের তো প্রার্থী ছিল। আপনি আমার মনে হয় এই বিষয়ে আইনটা জানেন না হয়তো, বা আমার মনে হয় আপনি খেয়াল করলে আর একটু স্টাডি করলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে নির্বাচন সম্পন্ন হওয়ার 30 দিনের মধ্যে যদি কোনো প্রার্থী তার নির্বাচনী ফলাফল মানতে অস্বীকৃতি জানান, তবে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন। সেই 30 দিন তো এখন আর নেই। যেটা করেন নাই বরিশালের ওই যে আপনার ফজলুল করিম সাহেব, উনি যদি করতেন হয়তো উনিও পেতেন। বুঝতে পারছেন? আচ্ছা, ওনারা আগে করেছে এই বিদায় হচ্ছে। আচ্ছা, এখন ইশরাক ফলাফল ঘোষণার কয়েকদিন পরে উনি মামলা করেছিলেন, 2020 সালে মামলা করেছিলেন, সেজন্য ওনার বিষয়টা এখন আলোচনা আসছে। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো আমার জানা ছিল না, এই জন্য উনি বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, উনি নুরুজ্জামান সাহেব একটা কথা বলেছেন যে ন্যাশনাল এনসিপি কে বলছেন ন্যাশনাল চিলড্রেন পার্টি। এটা আসলে উনি বলেন নাই, উনি একটা আব্বাসী সাহেবের কথাকে কাট করে বলেছেন, ওনার নামটা বললে হতো। উনি বলেছেন যে এনসিপি বসুন্ধরা গ্রুপের কাছে যায়, এস আলমের কাছে যায়। উনি কিন্তু এটাও জানেন যে এস আলমের গাড়ি দিয়ে আমাদের আব্বাসী সাহেব বলেছেন, এটা আমি শুনিও নাই। নুরুজ্জামান ভাই কি পড়াশোনা করা মানুষ না? নুরুজ্জামান ভাই কি পড়াশোনা করা মানুষ না নাকি? কি বলে এটা বলতে পারেন না? আগে কথা বলতেন, আমি শুনেন, আব্বাসী সাহেবই এটা প্রথম বলেছেন, আব্বাসী সাহেবই এটা প্রথম বলেছেন ন্যাশনাল এনসিপি কে চিলড্রেন পার্টি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছিলেন, উনি একটা আলোচনায় বলেছিলেন, তখন থেকে এটা ভাইরাল পরিচিত লোক, এইজন্য ওনারটা শুনেছেন, অনেকেই লেখা এর আগে থেকে শুরু করেছে। নুরুজ্জামান সাহেবের অনেক 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 টকশোতে আসে এবং ওনার অনেক টকশো আমি শুনি, ঠিক আছে, ওনার কোনো টকশোতে আমি শুনিনি, আজকে শুনছি। উনি আরেকটা কথা বলেছেন যে এনসিপি যায় বসুন্ধরা গ্রুপের কাছে এবং এস আলমের গ্রুপের কাছে। উনি কিন্তু একবারও প্রশ্ন করেন না সালাউদ্দিন কাদের সাহেব কি করে এই যে ভারত থেকে আসার পরে এই এস আলম গ্রুপের গাড়ি দিয়ে শুডাউন করে। ওনারা কিন্তু একবারও প্রশ্ন করেন নাই। ওনারা কিন্তু একবারও প্রশ্ন করেন নাই মির্জা আব্বাস সাহেবের
বাবা একজন দফতরি ছেলে কিভাবে ব্যাংকার হয়ে যায়, তার আয়ের উৎসটা কোথায় ছিল, ওনারা একবারও প্রশ্ন করে নাই। যদি উনি লেখছেন পলিটিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, নিরপেক্ষ থাকার কথা, কিন্তু আমাদের দেশে আমরা যতবারই দেখছি, মানে অধিকাংশ টকশো, সবাই না, অধিকাংশ, ওনারা নিজেরা যদিও বলে যে আমরা নিরপেক্ষ, কিন্তু কোনো না কোনো দলের এজেন্ডা ওনারা বাস্তবায়ন করতে চায়, কোনো না কোনো দলের পক্ষেই কথা বলে, যেটা নুরুজ্জামান ভাইয়ের মানে বক্তব্যে আমি মানে স্পষ্ট বুঝতে পারছি বা শুনতে পারছি, বা ওনার টকশো বিগত যেগুলো দেখছি উনি সেটাই করছেন, ঘুরে ঘুরে বিএনপি। উনি আরো কিছু কথা বললে উনি বলবেন যে জামাত এবং বিএনপির মধ্যে যে ইয়াগুলা আসে, দ্বন্দ্বগুলা চলে আসছে, দ্বন্দ্বগুলা কোথায় থেকে আসছে? জামাতকে আকাশ থেকে মানে নাজিল করে আনছে, না বিএনপি এই চাঁদাবাজি লুটরাজ এগুলা করছে, এগুলা করতেছে, এখান থেকে জামাত আর বিএনপি ধন্যবাদ আপনাকে। সংক্ষিপ্ত করতে হবে, আরো অনেক দর্শক আছেন, আমি সবাইকে সুযোগ দিতে পারবো না। আমার এই যে সালাউদ্দিন সাহেবের প্রশ্নটার উত্তরটা আমি আশা করি নুরুজ্জামান সাহেব দিবেন। এবং সালাউদ্দিন সাহেব কেন এখন পর্যন্ত ওনার ভারতে থাকার ইতিহাসটা বলেন নাই কেন এখন পর্যন্ত? বাকি যত আয়নাগরের লোক, নুরুজ্জামান ভাই কিভাবে দেবেন এটা? নুরুজ্জামান ভাই জানেন যে নুরুজ্জামান ভাই বিএনপির পূর্ণ যদি উনি বলেন যে পলিটিক্যাল অ্যানালাইসিস, আমি বলবো যে বিএনপির পূর্ণ এজেন্ট, এটা থাকতেই পারে, এটা উনি তো বিএনপি করেন, উনি আরে উনি তো বিএনপি রাজনীতি করেন, ছাত্র রাজনীতি করার লোক, উনি তো বিএনপি রাজনীতি করেন। উনি উনার আসন আগামী নির্বাচনে উনার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, আপনি বলতেছেন বিএনপি। তাহলে ভাই আমি পলিটিক্যাল অ্যানালাইসিস না লাগায় আপনি বিএনপির আপনার নেতৃত্ব লাগাইতে পারতেন। প্রত্যেক পলিটিশিয়ানই যে দলই করুক না কেন টকশোতে যখন আসে উনি একজন অ্যানালিস্ট। এই যে ইয়াসিন ভাই আছেন, আপনার আছেন, আপনার আনসারি ভাই আছেন, ওনারা আনসারি ভাই তো স্পষ্ট ওনার এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, ওনার সংস্কার পার্টি নামে লিখছেন। দিস ইজ ভেরি গুড। আমার তো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হইতো না যদি আপনিও আপনার পার্টির নাম লিখতেন এখানে। ঠিক আছে, আপনি আপনার পার্টি অন করেন, আপনি অবশ্যই আপনার পার্টি লিখবেন, লুকানোর তো কোনো কিছু আসে না। লুকানো, আপনার পার্টি অন করেন, আপনি অবশ্যই লিখবেন, আপনি বুক ফুলাই লিখবেন, এটাই আমরা চাই। ঠিক আছে, জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে একটু বলেন, আমি আলোচনায় যাব। জি ভাই, আসসালামু আলাইকুম। মনির ভাই আপনাকে ধন্যবাদ, আপনার প্যানেলের সকল মেহমানদেরকেও ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো তিনজনের কাছে, তিনজন মেহমানের কাছে আমার প্রশ্ন যে আমাদের দেশের মানুষের অভ্যাস হলো ডান্ডা মারি ঠান্ডা করা। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে বলছে যে সব মুক্ত করে দিছে, কথা বলার জন্য বাক স্বাধীনতা করে দিছে। আজকে মানুষ ঢাকা শহরে আসতে পারে না। যে বিএনপি নির্বাচনের জন্য হাসিনার কাছে ধর্ণা দিছে, হাসিনার নির্বাচনে 18 সালে 6-7টা সিট দিছে, হে বিএনপি দেখা গেছে 6-7টা সিট নিয়ে ব্যয়ের মতো যাই হাসিনার সংসদে বসে হাসিনার বৈধতা দিবের জন্য। হে বিএনপি 24 সালের নির্বাচন আমির নির্বাচনকে অবৈধ নির্বাচন, এদেশের 18 কোটি মানুষ মনে করছে অবৈধ নির্বাচন, আমরা মনে করি অবৈধ নির্বাচন, বিএনপি বলছে অবৈধ নির্বাচন। এখন ওই অবৈধ নির্বাচনের স্টেপ মেয়র হইবার জন্য এত পাগল হয়ে গেল কেন? আর ভাই কেন এত পাগল হয়ে গেল? আপনার পুরা ঢাকা শহরকে অচল করে দিল। এখন বিষয়টা হলো ওই ডক্টর ইউনূসের ডান্ডা মারি ডান্ডা করে না তো। আর আরেকটা কথা হইলো, আমরা মনে করছি বিশ্ব ব্যয় হইলো হাসিনা, খুনি হাসিনা। আসলে বিশ্ব ব্যয় তো খুনি হাসিনা না, বিশ্ব ব্যয় এখন যারা নির্বাচনের লাই পাগল হয়ে গেছে, এগুলো হলো বিশ্ব ব্যয়। দেশের অশান্তি, অরাজকতা, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড, কোনটা মাটি কাটা, কোনটা বাকি রেখেছে এরা? কোনটা বাকি রাখে? মনির ভাই অতিথিদেরকে দেন, অনেক আলোচনা নিচ্ছেন আজকে। জি ধন্যবাদ। জি ভাই কি জি জাহাঙ্গীর সাহেব ধন্যবাদ আপনাকে। আমি ভাই কি বলতে চাই, ভাই কি বলতে চাইছিলেন আমারে? আমরা আলোচনায় যাব, আপনার প্রশ্ন থাকলে একটু সংক্ষিপ্ত করেন। প্রশ্নগুলোর উত্তর দিবেন। ঠান্ডা মারি ঠান্ডা করাটা যে ইউনূস সাহেব করতেছে না, কেন করতেছে না? আর আমরা মনে করছি বিশ্বব্যাপী খুনি হাসিনা হইলো এই জোর করে ক্ষমতা আসছে, এখন তো আরো আছে, বাংলাদেশের মধ্যে আছে। শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, দেশের সংস্কার উন্নয়ন মানুষ কিছু চায় না। এটা নিয়ে কিছু কথা শুনতে চাই আপনাদের থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।